প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও থাকছে। আমরা 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারা হতে 54 ধারা পর্যন্ত আমরা শিখব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো আমরা 1898 সালে ফৌজদারি কার্যবিধি আইনের যে চতুর্থ অধ্যায়ে যে পুলিশ, জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবেন, চতুর্থ অধ্যায়ের আমরা 42 ধারা শিখব। 42 ধারাতে বলা হয়েছে যে জনসাধারণ পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। কি বিষয়ে সাহায্য করতে বাধ্য সেটা 42-এর কথে বলছে যে আসামি গ্রেপ্তার করতে এবং আসামি যাতে পলায়ন মানে প্রতিরোধ করতে, আসামি যাতে পালাতে না পারে সে পলায়ন প্রতিরোধ করতে সাহায্য করতে বাধ্য। এবং 42-এর খতে বলছে যে সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য রক্ষার্থে সংবাদ দিতে বাধ্য। এবং এই ক খ দুটাই বলছে যে যদি সংবাদ যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যদি সংবাদ না দেয় তাহলে পেনাল কোডের 187 ধারা মোতাবেক শাস্তি ভোগ করবে, 1 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 200 টাকা জরিমানা। তাহলে আমরা 42 দ্বারা শিখলাম কি জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। সেটা হবে কি কতে বলছে আসামি গ্রেপ্তার করতে এবং পলায়ন প্রতিরোধ করতে, আর খতে বলছে যে সরকারি যে কোনো সরকারি সম্পত্তি, নদী নালা, খাল বিল, কালভার্ট এই ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য সংবাদ দিতে বাধ্য। ঠিক আছে। তা 43 হচ্ছে যে পুলিশ অফিসার ব্যতীত অন্য যে ব্যক্তিকে পরোয়ানার দায়িত্ব দেয় মানে পরোয়ানা কার্যকর করেছেন তাকে সাহায্য দেন। অর্থাৎ পুলিশ অফিসার ব্যতীত অন্য যে কোনো একজন ব্যক্তি ওয়ারেন্টের আসামি ধরেছে তো তাকে সাহায্য করতে হবে জনসাধারণ, এটাই বলছে। তারপর 44 দ্বারা হচ্ছে যে অপরাধ সম্পর্কে কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিতে বাধ্য। এখন কতিপয় অপরাধ তো হলো যে পেনাল কোডের 36টা ধারা, 36 টোটাল 36 পেনাল কোডের 34টা ধারার অপরাধ সম্পর্কে জনসাধারণ সংবাদ দিতে বাধ্য, সংবাদ দিবেন। তারপর হচ্ছে 45 হচ্ছে যে গ্রাম প্রধান, হিসাব নবিশ, জমির মালিক, জোরদার, এগুলো এক সময় ছিল, এখন হয়তো নাই, কিন্তু এক সময় ছিল। তো সেই জমির মালিক, হিসাব নবিশ, জোরদার যারা রয়েছেন তারা 9 ধরনের ব্যক্তি, এই 9 ধরনের ব্যক্তি 6টি অপরাধ সম্পর্কে সংবাদ দিবেন বা এই সংবাদ দিবেন। কি বিষয়ে সংবাদ দিবেন? কোথাও বেআইনি সমাবেশ হয়েছে কিনা, তারপর অপমৃত্যু মানে লাশ পড়ে আছে, এরকম খালবিলে লাশ পড়ে আছে, অথবা বিদেশি অপরাধ করে দেশে পলায়ন করেছে, এরকম তথ্য দিবে। তারপর হচ্ছে যে ডাকাতির সংবাদ দিবে, ডাকাতি এর ঘটনার সংবাদ দিবে। এই ধরনের সংবাদের মধ্যে যদি মিথ্যা সংবাদ দেয়, অর্থাৎ ডাকাত দল একটা গ্রামে ঢুকেছে, সে ডাকাত দল যদি একটা রাস্তা দিয়ে গিয়েছে, সেখানে পুলিশকে বললো যে না এই রাস্তা দিয়ে যায় না, গিয়েছে অন্য রাস্তা দিয়ে, মানে মিথ্যা তথ্য দিলে তাহলে পেনাল কোডের 176 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। তাহলে আমাদের 45 গেল। এবার হচ্ছে আমাদের 46 হলো গ্রেপ্তারের আসলে আবেদনের করতে হলো ধরা বা পাকড় করা। এই গ্রেপ্তার হলো যে কোনো অভিযুক্ত আসামির স্বাধীনতা খর্ব করিয়া বা হরণ করিয়া পুলিশ হেফাজতে নেওয়াকে গ্রেপ্তার বলে। গ্রেপ্তারের আসলে কোনো সংজ্ঞা নাই। 46 দ্বারাই মূলত বলছে গ্রেপ্তারের পদ্ধতি, কিন্তু এই গ্রেপ্তারের সংজ্ঞা কোথাও আইনে কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। তবু আমরা 46 দ্বারা দিয়ে গ্রেপ্তার কি, যখন প্রশ্ন আসবে তখন আমরা গ্রেপ্তার কি ওটাই লিখব। এবং গ্রেপ্তার পদ্ধতি হচ্ছে যে 46-এ বলছে যে কাউকে কথা বা কার্য দ্বারা যদি গ্রেপ্তার না করা যায়, মানে মুখের কথা দিয়া আমার কাজ দিয়া যদি তাকে গ্রেপ্তার করতে পারতেছি না, তাহলে তার শরীর টাচ করতে পারবো, আমি তার দেহ স্পর্শ করতে পারবো। এটাই 46-এর 1 বলছে। আর 46-এর 2 বলছে যে আমার কথা দিয়েও হচ্ছে না, কাজ দিয়েও হচ্ছে না, দেহ স্পর্শ করিও হচ্ছে না, তাহলে আমাকে সকল প্রকার কৌশল অবলম্বন করে আমি গ্রেপ্তার করতে পারবো। এখন সকল প্রকার কৌশল অবলম্বনের মধ্যে কি রয়েছে? সেটা হচ্ছে যে আমি তাকে হাত করাতে পারবো, ফরাতে পারবো,
কোমরে রশি পরাইতে পারবো, যেভাবেই তাকে আমার গ্রেপ্তারের সুবিধা হয় সেভাবেই আমি তাকে গ্রেপ্তার করতে পারবো। এটাই বলছে 46-2। 46-3 বলছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত কারো মৃত্যু ঘটানো যাবে না গ্রেপ্তারকালে। অর্থাৎ যদি আসামি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত ব্যক্তি হয়, সেটা যদি আপনার থেকে পালিয়ে যেতে চায় তাহলে আপনি সেখানে অস্ত্র ব্যবহার করতে পারবেন, এছাড়া আপনি কারো অস্ত্র ব্যবহার করতে পারবেন না, এটাই বলছে। তারপর হচ্ছে যে আপনার 47 হচ্ছে যে স্থানে আসামি প্রবেশ করেছে সে স্থান তল্লাশি। অর্থাৎ আমি জানি যে এই ঘরে আসামি প্রবেশ করেছে, সে স্থান তল্লাশি করতে হলে আমাকে বাড়ির মালিকের অনুমতি নিতে হবে এবং বাড়ির মালিক অনুমতি দিবে এবং সকল প্রকার সুযোগ সুবিধা দিবেন। এটাই বলছে যে আপনার 47-47 এবং 48 বলছে যে আমি জানি যে আসামি ভিতরে আছে, এখন কিন্তু আমাকে বাধা দিচ্ছে, অর্থাৎ দরজা জানালা খুলছে না, সেক্ষেত্রে আমি দরজা জানালা ভেঙে প্রবেশ করে আসামি গ্রেপ্তার করতে পারবো বা তল্লাশি করতে পারবো, এটাই বলছে। এবং আপনার এই 47-48 গেল 49, আমি আসামি গ্রেপ্তার করতে গিয়ে ভিতরে আটকা পড়েছি, সেখানে আমি দরজা জানালা ভেঙে আমি মুক্ত হতে পারবো, এটাই 49 বলছে। আর 50 বলছে যে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। প্রয়োজনের অতিরিক্ত কি মানে আমি প্রয়োজনের অতিরিক্ত মানে পুলিশ অফিসার প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করতে পারবে না, যেখানে আমার কথা দিয়ে হয়ে যাচ্ছে সেখানে আমার কি কাউকে হাত দিয়ে মারা লাগবে না। মানে বিষয়টা হচ্ছে যে আমার যেখানে কথা বা দিয়ে হয়ে যাচ্ছে সেখানে আমি তাকে কি লাঠি চার্জ করার প্রয়োজন নাই, এটাই প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 50 দ্বারা 51 দ্বারা হলো যে দেহ তল্লাশি করবেন বিধি মোতাবেক। 52 দ্বারা হলো যে মহিলাদের দেহ তল্লাশি করতে হলে অবশ্যই অন্য একজন মহিলা দ্বারা শালীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখিয়া অন্য একজন মহিলা দ্বারা আপনার দেহ তল্লাশি করতে হবে, ঠিক আছে? যদি মহিলা পুলিশ থাকে তাহলে ভালো কথা। 53 দ্বারা হলো যে আপত্তিকর অস্ত্র হস্তগত করিবার ক্ষমতা, অর্থাৎ আপত্তিকর অস্ত্র হস্তগত যদি পান তাহলে আপনি বিধি মোতাবেক জব্দ করবেন এবং জব্দ করে কোর্টে প্রেরণ করবেন। 54 দ্বারা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধারা, বিনা পরোয়ানায় গ্রেপ্তার। তো বিনা পরোয়ানায় গ্রেপ্তার হলো কি, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের 9টা ক্লোজ আছে। একটা হচ্ছে যে সন্দেহজনক, যে যদি আমি আমলযোগ্য অপরাধ করবে বলে এরকম সন্দেহ হয় তাকে আমি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবো, একই বলছে। 2 বলছে যে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যদি কারো নিকট ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া যায়। এখন একজনকে আমি 2টা বাজে নাইট ডিউটি করতেছি, দেখতেছি যে তার হাতে যে ঘর ভাঙার জন্য যে জিনিসগুলো লাগে এগুলো তার নিকট আছে, তাহলে সে যুক্তিসঙ্গত কোনো মানে সে কি জবাব দিতে পারতেছে না, তখন তাকে আমি গ্রেপ্তার করতে পারবো। 2 বলছে। 3 বলছে যে মানে সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে, সরকার ঘোষণা বলছে যে ওয়ান্টেড, এটা আসামিটা ওয়ান্টেড, তাকে যদি বের করে দিতে পারেন মানে গ্রেপ্তার করতে পারেন, পুরস্কার দেওয়া হবে। তো এই ধরনের ব্যক্তিকে আমি গ্রেপ্তার করতে পারবো। স্যারে বলছে যে চোরাই মাল, যার নিকট চোরাই মাল পাওয়া যায়, একজন নিকট চোরাই মাল পাওয়া গেছে, আমি তাকে গ্রেপ্তার করতে পারবো। 5 বলছে যে পুলিশের কাজে যদি বাধা দান করে, মানে কর্তব্যকালে যদি বাধা দেয় তাহলে তাকে আমি গ্রেপ্তার করতে পারবো। 6 বলছে যে সামরিক বাহিনীতে পলায়নকৃত সদস্যকে আমি গ্রেপ্তার করতে পারবো। অর্থাৎ সামরিক বাহিনী থেকে অনেক সময় ট্রেনিংয়ের সময় কিন্তু পালিয়ে যায়, এই পালানোর সময় কি আমি তাকে গ্রেপ্তার করতে পারবো। 7 বলছে যে আপনার যে বিদেশি অপরাধ করে দেশে পলায়ন করলে, বিদেশে কাউকে খুন করে দেশে পালাইছে, দেশে আসছে, তাকে আমি গ্রেপ্তার করতে পারবো। তারপর 8 বলছে যে 565(3) উপধারা যদি আমি লঙ্ঘন করি, অর্থাৎ মুক্তিপ্রাপ্ত আসামিকে আমি গ্রেপ্তার করতে পারবো। মুক্তিপ্রাপ্ত আসামি হলো কি, যে একটা শর্ত সাপেক্ষে মুক্তি হয়েছে, যে আমি বাসস্থান পরিবর্তন করতে পারবো না, বিদেশ যেতে পারবো না, এই কয়েকটা শর্ত নিয়ে সে মুক্ত হয়েছে জেলখানা থেকে, সেখানে ও যদি বাসস্থান পরিবর্তন করে তাহলে কি আমি তাকে গ্রেপ্তার করতে পারবো। সেজন্যই বলছে 54(8) বলছে যে 565(3) উপধারা লঙ্ঘন করলে। 9 বলছে যে কোনো পুলিশ অফিসারের নিকট অধিযাচন পত্র পাওয়া গেলে, এখন কোনো পুলিশ অফিসারের নিকট যদি অধিযাচন পত্র পাওয়া যায় গ্রেপ্তারের জন্য তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এই হলে যে 54-র 9টা ক্লোজ। এই পর্যন্ত আমরা আজকে 42 থেকে 54 ধারা পর্যন্ত শিখলাম। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, 10 মিনিটের মতো, তাও সমস্যা নেই, আমরা ভিডিওটা দেখবো, ভিডিওটা দেখলে আমরা মোটামুটি মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করলে অনুপ্রাণিত হবে এবং ভিডিও বানাবো ইনশাল্লাহ।
আপনারা অনেক উপকৃত হবেন। আইন জানুন এবং জানার জন্য শেয়ার করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।